স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। 16 ডিসেম্বর আমাদের বিজয়ের দিন। 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন আমাদের নিজস্ব ভূমি, নিজের মানচিত্র। এই বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করেছি আত্মবিকাশের অধিকার। 41 বছরে বিজয়ের সেই কাঙ্ক্ষিত পথে বিশ্ব দরবারে আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দূরে গিয়েছি আমরা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের অর্জনের পাল্লাও। শিল্প সাহিত্য থেকে শুরু করে সমাজকর্ম, প্রযুক্তি, চলচ্চিত্র, খেলাধুলায় একের পর এক মেধার মননশীলতা স্বাক্ষর রাখছে নতুন প্রজন্মের বিজয়ীরা। আজকের বাংলাদেশে আমাদের অতিথি হয়ে এসেছেন এরকমই 4 বিজয়ী, যাদের কৃতিত্বে এবছর আন্তর্জাতিক অঙ্গনে উড়েছে লাল সবুজ পতাকা, দেশের জন্য বয়ে এনেছেন অনন্য স্বীকৃতি। এই বিজয়ীদের সঙ্গে কাটবে আজকের বিজয়ের উৎসব। আজ আর কোনো প্রশ্ন নয়, কেননা অনেক প্রশ্নের উত্তর এখন আমাদের সামনে হাজির। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন, ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। আজ আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী, এবছর রেমন ম্যাগসেসে পুরস্কারের জয়ী সৈয়দা রেজওয়ানা হাসান। আছেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী এবং যা এবছরের অর্জন নিশাত মজুমদার। আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চন্দ্রবোটের উদ্ভাবক দলের অন্যতম সদস্য জোনায়েত হোসেন। আছেন জাতীয় ক্রিকেট দলের নতুন তুর্কি এবং একটি ম্যাচ যিনি এক হাতে জিতিয়েছেন বলা যায়, এনামুল হক বিজয়। আজকে বিজয়ের জন্মদিনে বটে, বিজয় শুভ জন্মদিন আজকে আপনাকে। রেজন আপা, আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন বা একাধিক সাক্ষাৎকারে অনেকবার বলেছেন যে আপনি আশা করেন যে বুড়িগঙ্গা একদিন দখলমুক্ত হবে। একজন আশাবাদী মানুষ সৈয়দা রেজওয়ানা হাসানের কাছে যদি জানতে চাই, সেটা কবে নাগাদ হবে বলে আপনি আশা করছেন? আমি তো মনে করি যে মুহূর্তে আমরা একটা সঠিক রাজনৈতিক নেতৃত্ব পেয়ে যাব, যার এই ব্যাপারে 100% অঙ্গীকার থাকবে, সেদিন থেকে বেশি হলে 1 বছর। সেদিন থেকে বেশি হলে সেই দিনটা কবে থেকে, মানে আমরা কবে পাবো ওইটা? আমার কাছে মনে হচ্ছে জনমত যেভাবে এই বিষয়গুলোর পক্ষে গড়ে উঠছে, তাতে সেদিন খুব একটা দূরে না। কারণ এখন রাজনীতিবিদেরা কথার বুলিতে আমাদেরকে কিন্তু সন্তুষ্ট করতে পারেন না। মানুষ কিন্তু খেয়াল করে তারা কতদূর কি করছে না করছে। এই বিষয়গুলো মানুষের এত হৃদয়ের কাছাকাছি বিষয় এবং আমাদের জীবনের এত কাছাকাছি বিষয় যে আমি মনে করি সেদিন আসলে খুব একটা দূরে নেই। নিশাত মজুমদার, আমাদের অনুষ্ঠান শুরুর আগেই রেজন আপা বলছিলেন যে একটি প্রশ্ন আমাকে করতে। সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে বাংলাদেশ তো পাহাড়ের দেশই নয়, আপনার পাহাড়ে চড়ার ইচ্ছাটা বা এই আত্মবিশ্বাসটা কেন আসলো, কোত্থেকে এলো, কিভাবে মনে হলো যে পাহাড়ে গিয়ে উঠি, তাও সবচেয়ে উঁচু যেটা সেটাতে? অ্যাডভেঞ্চার ভালো লাগে, সবসময় ভালো লাগতো, প্রকৃতি সবসময় ভালো লাগে, সেই জন্যই। আর আমার কাছে মনে হয় পাহাড়টা একটা প্রতীক মাত্র। প্রত্যেকটা মানুষের জীবনে এই পাহাড় আছে, তো আমার কাছে পাহাড় ছিল প্রকৃতির এই পাহাড়। প্রতিটা মানুষই কিন্তু তার জীবনে পাহাড়ে চড়ে। প্রতিটা মানুষই তার জীবনে পাহাড়ে চড়ে, বা বেশ ফিলোসফিক্যাল কথা হলো, কিন্তু ওইটাতে চড়তে যে অনেক উঁচু উঁচু জায়গায় পাহাড়ে হয়, বিপদ, মানে এত বিপজ্জনক ব্যাপারটা, মানে যখন আপনি চিন্তা করলেন তখন আপনার মনে হয় না যেটাতে যেমন মানে রোমাঞ্চ আছে তেমন প্রতি পদে পদে বিপদের হাতছানিও আছে? সেইটা কিভাবে? প্রতিবারই যখন আমি বাসা থেকে বিদায় নিয়ে যাই, প্রতিবারই বলে যাই এটাই হয়তো শেষ দেখা, আর কখনো হয়তো দেখা হবে না। আর বাসার লোকজন ছাড়ে? হ্যাঁ, আমার বাসার লোকজন ছাড়ে। এটা খুবই ইন্টারেস্টিং। জোনায়েত, আমরা জানি যে আপনার কাছে কোনো সংকট এলেই আপনি এটার সমাধান করে ফেলতে চেষ্টা করেন, যেমন আমাদের বিদ্যুৎ সমস্যার সংকট, আপনি মোশন সেন্সর আবিষ্কার করে একটু সমাধান করতে চাচ্ছেন। এই মুহূর্তে আপনার কাছে মানে সবচেয়ে বড় সংকট কোনটা, যেটা নিয়ে আপনি কাজ করতেছেন সমাধান করার জন্য? আসলে আমরা তো এখানে চেষ্টা করি লেভেল ওয়াইজ কাজ করতে। তো আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমাদের সংকট বলবো আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা বললেন, বিদ্যুৎ সংকটটা অবশ্যই অনেক বড় একটা সংকট। এইটা আসলে আমার বা আমাদের একার পক্ষে এই সংকটটা মোকাবিলা করা সম্ভব না। এটা আমাদের বেস থেকে আমরা হেল্প করতে পারি, পাওয়ারটা সেভ করতে পারি। তো আর নতুনভাবে বিদ্যুৎ তৈরি করা তো আসলে এই পক্ষে, আমার পক্ষে একার পক্ষে সম্ভব না। জি, মানে আপনি কোন সংকটটা নিয়ে ভাবছেন যেটা একার পক্ষে ইয়ে করা সম্ভব? আসলে যদি বলা লাগে, আমরা পৃথিবীর কাছে থার্ড ওয়ার্ল্ড হিসেবে পরিচিত, হ্যাঁ। তো কিন্তু আমাদের দেশে অন্য দেশের মতোই টেকনোলজিক্যাল গ্যাজেট যেমন ল্যাপটপ, কম্পিউটার, এগুলো আমরা হরহামেশা ইউজ করছি। তো একটা দেশের এখন লিডিং এর ক্ষেত্রে প্রযুক্তি অনেক বড় একটা ভূমিকা রাখতেছে। তো আমার কাছে মনে হয় আমাদের নিজেদের টেকনোলজি ডেভেলপ করা না হওয়া পর্যন্ত এটা আমরা সংকটে আছি। আমাদের টেকনোলজির খুব সংকট, নিজেদের টেকনোলজির খুব সংকট। আমি একটু এনামূলক বিজয়ের কাছে জানতে চাইবো যে
আপনার ফিল্ডিং পজিশন আমরা জানি যে আপনি একজন ভালো উইকেট কিপারও বটে, তো শুধু উইকেট কিপার হিসাবে দলে ঢুকে যাওয়ার সম্ভাবনা কতটুকু আপনার, ব্যাটসম্যান হিসেবে যদি পারফর্ম নাও করে? না, এটার ব্যাপারে আপাতত কোনো চিন্তা নেই। আপাতত চিন্তা আর কি ব্যাটিং নিয়ে চিন্তা করছি। কিপিংটা অবশ্যই চালিয়ে যাচ্ছি, আর ব্যাটিং এই মনোযোগটা এখন বেশি। কিপিং নিয়ে এখন অতটা চিন্তা করছি না। ঘরোয়া লিগ যেগুলো আছে, বিপিএল বলেন, আপনার প্রিমিয়ার লিগ বলেন, এইগুলোতে তো অবশ্যই কিপিং সবসময় করছি। তো ওইভাবে কোনো চিন্তা নেই আসলে যে কিপিং হিসেবে কিভাবে ঢুকবো না ঢুকবো, এভাবে কোনো চিন্তা নেই। ব্যাটিং করতে গেলে বাংলাদেশের দর্শকরা যখন আপনার নাম ধরে চিৎকার করে, চাপ লাগে অনেক? আসলে চাপ বলবো না, আমার দিক থেকে আমার খুব ভালোই লাগে। ভালো বলুক খারাপ বলুক, আমি এটা পজিটিভ ভাবে নিই সবসময়। মাঠে এত দর্শক, এতগুলি চোখ তাকিয়ে আছে, ভয় লাগে না? আসলে ভয় লাগে না, বললাম ফার্স্টে যে আমার খুব ইন্টারেস্টিং, আগে সব সময় আর কি আমি মজার মধ্যে থাকি আসলে। আসলে আমাকে এখন পর্যন্ত কেউ মানে ওইভাবে মানে ভালোভাবেই ডাকে, বিজয় ভাই বা বিজয় ভাই কিছু আর কি। তো খারাপ ভাবে এখনো ডাকটা শুনিনি, তখন বোঝা যাবে আসলে কেমন লাগে। মানে খারাপ সময় আসলে কেমন। আসলে রেজাল্ট আপা, আরেকটা জায়গায় আপনি বলছেন যে আপনি চেম্বার খুললে মক্কেল আসবে, পয়সা নেব, এটা আমার দ্বারা হবে না। এরকম ভাবার কারণ কি? মানে একজন আইনজীবী তো এরকমই ভাবে যে তার একটা আইন পেশা এসে থাকবে। আমি আসলে প্রথাগত আইন পেশার অনেক বিষয়ের দিকে আমার আসক্তি আছে, যেমন একজন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের কেসটা উপস্থাপন করা, বিপক্ষ যখন যুক্তি দিয়ে খণ্ডাবে তার উত্তর দেওয়া। কিন্তু আইন পেশার এই জিনিসটা আমার কখনো ভালো লাগে না। সত্যিকার অর্থে কি, আমি যখন ডাক্তারের চেম্বারে যাই, অনেক ডাক্তার একটা নোটিশ লাগিয়ে রাখে, প্রথম ভিজিটে 500 টাকা, পরের ভিজিটে 2 সপ্তাহের মধ্যে হলে 300 টাকা। তারপরে আমার কাছে এই জিনিসগুলো কখনো খুব একটা রুচিশীল বিষয় মনে হয় না। মক্কেলের কাছ থেকে পয়সা নেওয়ার মধ্যে দোষের কিছু নেই, কারণ ওটাই তো আমার পেশা জীবিকা। কিন্তু আমার মনে হয়েছে শুধুমাত্র পয়সার বিনিময়ে যদি কাজ করতে হয়, সেই পেশাটা আমি কখনো প্র্যাকটিস করতে চাই না। কারণ এমন অনেক মানুষ আছে যাদের আইনের সাহায্যের দরকার আছে, কিন্তু বেচারারা পয়সা দিতে পারবে না। তো আমার মনে হয়েছে আমি তাদেরই উকিল হব, কারণ পয়সা দিয়ে যে সমস্ত মক্কেলরা সার্ভিস নেয় তাদের জন্য অনেক উকিল থাকবে, যাদের থাকবে না আমি তাদের উকিল হয়ে কাজ করব। সো আমার বলার জায়গাটা মূলত ওটাই ছিল। নিশাত, ওয়াসার হিসাব রক্ষণ বা হিসাব মেলানো আর এভারেস্টের চূড়ায় ওঠা, কোনটা বেশি কঠিন? হিসাব মেলানো। হিসাব মেলানোটা বেশি কঠিন পাহাড় থেকে উপরে, কারণ ওটা তো মাথা নিচু করার কাজ, আর এটা মাথা উঁচু করার কাজ। ভেরি ইন্টারেস্টিং। তো এভারেস্ট জয় করে যখন আপনি ফিরলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সবাই কিন্তু আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনার সহকর্মীরা আপনাকে হিংসা করে নাই? অনেক হিংসে করে না, তারা খুবই আনন্দিত। এবং আপনি তো খুব ভালো সহকর্মী হয়েছেন, আমার তো আপনাকে আমারই হিংসা লাগে, আপনার সহকর্মীরা কেমনে হিংসা না করলো? তারা খুব ভালো, তারা ভীষণ ভীষণ রকমের সহযোগিতা করে। আমার সহকর্মী এবং আমার স্যাররা যারা আছেন সবাই আমাকে যাওয়ার আগেও ভীষণভাবে সহযোগিতা করেছেন। তার জন্যই সম্ভব হয়েছে, কারণ আমার ছুটি, তারপরে বিভিন্ন কাজের দায়িত্ব, সবকিছু মিলে তাদের সহযোগিতা ছাড়া অসম্ভব ছিল। আপনার এই যে ছুটি টুটিগুলি, এগুলি কিরকম ছুটি? মানে আপনার তো অনেক দিন ছুটি কাটাতে হয়েছে, এটা কি বিনা বেতনের ছুটি, পুরা বেতনের ছুটি? না, আমি যখন যে আমার তো ছুটি জমা ছিল না, তখন বিনা বেতনে ছিল। পরবর্তীতে আসার পরে সেটা বলা হয়েছে যে এটা। জুনায়েদ, বাংলাদেশের পক্ষ থেকে আপনারা যখন চিন্তা করলেন যে এরকম একটা প্রতিযোগিতা অংশ নেবেন, যেখানে আপনারা মানে যেটাকে আপনারা নাম দিয়েছেন চন্দ্রবন, তখন মানে আপনাদের মানে আশাটা কতদূর পর্যন্ত ছিল? কি মানে কতটুক যেতে পারবেন বা কি ছিল আপনাদের আশা? আমরা যখন প্রথম কাজ শুরু করি তখন আসলে ইচ্ছা ছিল যে আমরা কম্পিট করব, এরকম আসলে সামর্থ্য নাই, ধরেন এই কনফিডেন্সটা ছিল না। আমাদের ধারণা ছিল যে আমরা নাসার মতো একটা জায়গায় কাজ করতে পারি, যদি আমরা প্রজেক্টে যাই আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বাড়বে, অথবা বাহির দেশে আমরা দেশকে জাস্ট রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু যখন কম্পিটিশনে এইবার আমরা 12তম প্লেস অর্জন করি, অথবা ওখানে যাওয়ার পরে অন্যান্য টিমদের আমরা দেখি, ওদের টিমের পারফরমেন্সগুলো দেখি, তখন আমার মনে কনফিডেন্স আছে, হ্যাঁ আসলে সবাই আমাদের দেশে যেটা বলে আমরা টেকনোলজি খুবই ডেভেলপ না, এটা আসলে ভুল। আমাদের দেশের ছেলেরা অনেক মেধাবী, আমাদের মতো অনেক ছেলে আছে, তো চাইলে আসলে এই কাজগুলো করা সম্ভব। আচ্ছা, এটা এই কনফিডেন্সটা অনেক বেড়ে গিয়েছে তখন। আপনারা আপনাদের আর কোনো টার্গেট ঠিক করেছেন যে আপনারা ওই জায়গায় এটা করতে চান এখন আগামীতে? আসলে আমরা যারা টিমে ছিলাম, চন্দ্রবোট 1 2011 সালে যেটা হয়, তখন আমরা ছিলাম, আমাদের টিমটাই ছিল। 2012 সালে আমরা টিম করেছি, তো আমাদের গ্র্যাজুয়েশন আসলে শেষ হয়ে গিয়েছে।
তো আমরা ফার্মে কাজ করতেছি, এইগুলো নিয়ে হয়তোবা আজীবনই কাজ করে যাব। আমি জানি না কতদূর করতে পারবো, এই পেশার সাথেই বা এই সেক্টরের সাথে জড়িত থাকবো, হয়তোবা সেটা একাডেমিকভাবে নাও হতে পারে। আচ্ছা, বিজয়, একটা অন্য প্রশ্ন করি যে 5টি ম্যাচ খেলেছেন ওয়ানডে, 3টিতে জিতেছেন, 2টিতে হেরেছেন, একটি ওয়ানডে খেলেছেন, সেটিতে হেরেছেন, মানে 3টি জয় 3টি হার বাংলাদেশের পক্ষে। হারতে কেমন লাগে? হারতে আসলে এখন বেশি খারাপ লাগে। আচ্ছা, আসলে আগের কথা বলবো না, আগের কথাটা কি বাদ দিলে আমরা যদি বর্তমান কথাটা চিন্তা করি, 2012 সালটা চিন্তা করি, বা আমাদের যে কন্টিনিউ যে পারফর্মটা চিন্তা করি, এখন আমাদের হারতে মোটেও ভালো লাগে না। আগের কথাটা এই জন্যই বাদ দিচ্ছি বিকজ আমাদের অনেকেই অনেক কথা বলে যে আমাদের কন্টিনিউ পারফর্ম করি না বা এটা, বাট এখন আমরা স্টিল কন্টিনিউ পারফর্ম করছি। আর যখন একজন বুঝে যায় যে আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, তখন কেউই চায় না যে সেটা কমে যাক, বা যখন আমরা জয়ের মাধ্যমটা কন্টিনিউ করি তখন চাই না আমরা হারতে। তো এখন আমরা অবশ্যই হারতে খুবই কষ্ট লাগে। হারতে আপনারা একদমই পছন্দ করেন? একদমই পছন্দ করি না। রিজন আপা, আপনার রাজনীতিতে আসার ইচ্ছা আছে? না, একেবারেই নাই। কেন? আপনি বলছিলেন যে একটি সঠিক রাজনৈতিক নেতৃত্ব আসলে অনেকগুলি সংকটেরই সমাধান হবে, আপনি কেন আসবেন না? আমি মনে করি দেশের জন্য দুভাবেই কাজটা করা যায়, পরিবর্তনের জন্য দুভাবেই কাজ করা যায়। একটা হচ্ছে রাজনৈতিক দলের কর্মী নেত্রী হিসেবেও আপনি করতে পারেন, আর একটা হচ্ছে সিস্টেমের বাইরে থেকেও আমি করতে পারি। আমি কোনো একটা বাধা ধরা নিয়মে, বাধা ধরা আনুগত্যের মধ্যে নিজেকে আনতে চাই না। তাতে আমি মনে করি যে আমার স্বাধীনতার যে স্পিরিটটা আছে সেখানে আমাকে অনেক বড় কম্প্রোমাইজ করতে হবে, কাজে সেটা আমি চাই না। আর আমাদের দেশে এই মুহূর্তকার যে রাজনীতি, এটা এত কনফ্রন্টেশনাল, যেন এই দলে ভালো কেউ থাকতে পারে না বা ওই দলে ভালো কেউ থাকতে পারে না, এমনই বাস্তবতা। কিন্তু দুদলেই যে ভালো কেউ থাকতে পারে, দুদলেই যে মিলে কাজ করা যায়, সেই বাস্তবতাটা তো এখনো নেই, এবং সেই বাস্তবতাটা দিন দিন দুরূহ হয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখতে পাচ্ছি না যে ওই গ্যাপটা কমে আসছে, ফলে আমার এক ধরনের ভীতিও কাজ করে। আমি মনে করি যে এজেন্ডাটা নিয়ে আমি কাজ করি, সেখানে সর্বজনের কাছে গ্রহণযোগ্যতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার এজেন্ডার সাথে কম্প্রোমাইজ করতে চাই না। এই জন্য আমি মনে করি কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি কখনো নাম লেখাবো না খাতায়। মানে কখনোই লেখাবেন না? আমার এখনো পর্যন্ত মনে হয় কখনোই। বাংলাদেশে যদি কখনো তত্ত্বাবধায়ক সরকার হয়, তার উপদেষ্টা হবে? আমাকে তো সেরকম কেউ অ্যাপ্রোচ করবে বলেই আমার মনে হচ্ছে না। অ্যাপ্রোচ করলে তখন চিন্তা করে দেখবো খালেদ। আচ্ছা, মানে নিশাত, পাহাড়ে উঠতে গেলে সবচেয়ে কঠিন কাজটা কোনটা? মানে বাসাকে রাজি করানো, এরকম? এটা একটা পাহাড়। পাহাড়ে উঠতে গেলে আসলে সবচেয়ে কঠিন কাজ? আমার অবশ্যই পাহাড়টা ছিল না, এটা কখনো ডিঙাতে হয়নি। আমার পরিবার সবসময় আমার সাথে ছিল, যখন যা বলেছি তখন তাই। কিন্তু আমি দেখেছি অনেক মেয়ের ক্ষেত্রেই তা হয়েছে। যেমন আমাদের সাথে একটা মেয়ে ছিল, ও এরকম, মানে ওর বাবা ওকে বেনাপোল থেকে ধরে নিয়ে আসছে, যে না যেতে দেবে না। তো এরকম অনেক বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই এই পাহাড়টা আছে। আপনি যদি আরেকটু গল্পটা একটু বলতেন, ধরেন আপনি একদিন একটা ফাইন মর্নিং আপনার বাবাকে বললেন যে আমি একটু পাহাড়ে চড়া শিখতে চাই, উঠতে চাই, বা পাহাড়ে যেতে চাই, আপনার বাবা মা কিভাবে, মানে এটা নিল কিভাবে যে তাদের ছোট্ট একটা মেয়ে? আসলে না, তখন বুঝতে না ব্যাপারটা কি। পরে যখন বুঝতে পেরেছে তখন আসলে আটকানোর উপায় ছিল না। ততদিনে আপনি অনেকখানি উপরেই উঠে গেছেন। আমরা আপনার আরো গল্প হবে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির মধ্যে রেজনা আপা আমাদের নিশাত আপাকে কিছু প্রশ্ন করেছিলেন। আমি বলেছি যে এটা দর্শকদের সামনেই প্রশ্নটা করা হোক। আমরা রেজনা আপার কাছে প্রশ্নটা শুনে নিশাত আপার কাছে উত্তর শুনবো। আমার একটা প্রশ্ন নিশাত, জীবনটার ঝুঁকি নিয়ে পাহাড়ে চড়তে হবে, এইটা কেন মনে হলো? আর যখন পাহাড়ে উঠতে সময় মনে হতো যে এইবারই জীবন শেষ, তখন কেমন লাগতো? কি নিচে নেমে আসি, আর জীবনে করবো না, নাকি হোয়াট ওয়াজ দ্য ফিলিং? প্রথম যেটা বললেন, আমার যেটা মনে হয় যে মরতে তো হবেই, সেটা পাহাড়ে হোক এখানে হোক মরতে হবে। তবে আমাদের কাছে মনে হয় পাহাড়ের মৃত্যুটা অনেক সম্মানজনক। যেমন যারা নাটক করে, মঞ্চনাটক, তারা বলে যে আমি যেন মঞ্চেই যেন আমার মৃত্যুটা হোক। তো এরকম আমাদের কাছে পাহাড়ের মৃত্যুটা অনেক বেশি সম্মানজনক। কারণ আসলে এখানে যদি আমার বাসের নিচে পড়ি, এটা কিন্তু এত গৌরবের না। আমি যদি ওখানে যদি মারা যাই, তো এটা আর আমার কাছে কখনো মনে হয়নি যে মরে গেলে গেলাম, এটাতে আসলে কি যায় আসে না। জীবনে তো অনেক কিছু পেয়েছি আর কি। আর দ্বিতীয় যেটা প্রশ্ন করছিলেন, না, প্রথম প্রশ্ন এটা ছিল যে মানে
মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে একটা কাজ করতে হবে, সেটা কেন? মানে এটা আমার কাছে মনে হয় কি, এই যে মৃত্যুর ঝুঁকি নেওয়ার পরও আমি যখন ওই পাহাড়ের উচ্চতাটাতে গেলাম, তখন যে আনন্দ, সেটাকে দ্বিতীয়বার নেমে আসার পর আবার মনে হয় আবার যাব। ওরে বাবা। কিন্তু কখনো আবার যদি কখনো হেরে যাই, তখন কিন্তু মনে হয় হেরে গেলাম আবার যেতে হবে। মানে দুবারই কিন্তু একই জিনিস, একবার জিতে যাওয়ার পরে মনে হয় আবার যেতে হবে, আর একবার হেরে যাওয়ার পরে মনে হলো হেরে গেলাম কেন, আবার যেতে হবে, আবার জিততে হবে। তো আমার একটা কথা হলো, খালেদ বলছিলেন যে সেই রাজনৈতিক নেতৃত্ব কবে আসবে। আমার তো মনে হয় এরকম অদম্য নেতৃত্বই আমাদের দরকার, যে হারলেও যাবেই আর কি তার গন্তব্যে। আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে, যে যখন মনে হয় না যে তোমাদের যেগুলা আমরা বর্ণনা পড়েছি, যে পাহাড়ে উঠতে সময় যে এখনই মনে হচ্ছে মৃত্যু এসছে, এটাই আমার জীবনের শেষ মুহূর্ত, সেই সময়গুলোতে এক্স্যাক্টলি কি মনে হতো, কার কথা মনে হতো? আসলে আমার কাছে প্রতি রাতে, আমাদের যেমন রাতের বেলা অক্সিজেন তো কমে যায়, তো প্রতি রাতে খুব কষ্ট হতো। রাতের বেলা কিন্তু আমাদের ঘুম আসে না, এই কতদিন আমরা কিন্তু সাউন্ড স্লিপ যেটাকে বলে সেটা হয় না। প্রতি রাতেই দেখা যায় একটু ঘুমাচ্ছি, আবার একটু জেগে থাকছি, তো উঠে বসে থাকতাম, শ্বাস নিতে পারতাম না, কষ্ট হতো, উঠে বসে থাকতাম। তো তখন মনে হতো যে আসলে কেন আসলাম, মানে মানুষ পর্বতারোহী বা কেন আসছে এখানে, মানে আমি নিজের কাছে নিজের প্রশ্ন। আমি পুরোটা যখন অভিযানে ছিলাম, পুরোটা অভিযানে শুধু নিজের কাছে প্রশ্ন করছিলাম যে অভিযাত্রীরা কেন এত কষ্ট স্বীকার করে এখানে আসছে। আমার কাছে এখনো এটা একটা প্রশ্ন, নিজের কাছেই প্রশ্ন। জুনায়েদ, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনি যে পেশাটা বেছে নিয়েছেন, আপনি তো এখন শিক্ষকতা করেন। না, আসলে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। আপনি শিক্ষকতা করতে চান? না, আসলে আমি এই সেক্টরে কাজ করতেছি, আমাদের এমবেডেড সিস্টেমের উপরে। জি। আপনার এই পেশাটার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বাংলাদেশ তো আমরা এমনিতে জানি যে অনেক পিছিয়ে আছে প্রযুক্তি এবং ইয়েতে, আপনার কাছে কি চ্যালেঞ্জ মনে হয়? আসলে এই থাকাটা বা এই সেক্টরটা আসলে আমাদের দেশে একদম যে নতুন তা না, অনেকে কাজ করছে, কিন্তু খুব বেশি সাকসেসফুল হয়েছে এটা না। এটার কারণ হচ্ছে আমাদের এই সেক্টরটা সবচেয়ে বেশি বাধা বোধ হয় আমাদের এনভায়রনমেন্টটা। তো আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো আসলে প্রোডাকশন ওরিয়েন্টেড না, আমরা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড না, আমরা হচ্ছে গিয়া কৃষি ওরিয়েন্টেড। আমাদের কৃষি কাজ নিয়ে খুব বেশি এরপর গভর্নমেন্টের একটা বিষয় বোধ হয়ে আছে, আমাদের একটা ইকুইপমেন্ট দরকার। আমাদের তো কোনো ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার হচ্ছে না আমাদের দেশে, তো একটা ইকুইপমেন্ট দরকার আমাকে ডিভাইস করতে গেলে। তো এই ডিভাইসটা আমি করতে পারছি না ইকুইপমেন্টের কারণে। এখন এই ইকুইপমেন্টটা আমার একটা রিসার্চের জন্য দরকার, আমি আনতে যাচ্ছি বাহির থেকে, সেটা আনতে গেলে দেখা যাচ্ছে আমার ইনকাম ট্যাক্স ধরতেছে, একটা বিশাল বড় হচ্ছে। এই দুইটাই মনে হচ্ছে অনেক বড় বাধা, এনভায়রনমেন্টটা নাই। জি। আর আরেকটা জিনিস হচ্ছে অন্যান্য দেশে ইলেকট্রনিক্স বা এমবেডেড সিস্টেম বা সফটওয়্যার অনেক আগে থেকে তৈরি হচ্ছে, 20, 30, 40, 50, 60 বছর আগে থেকে হচ্ছে। তো ওরা অনেক বেশি ডেভেলপ, ওরা ওদের টেকনোলজি ডেভেলপ করে নিচ্ছে, আমরা সেটা এখনো পারি নাই। আমাদের কাজ করতে হচ্ছে আসলে সেই 50 বছর আগের টেকনোলজি দিয়ে, এটা অনেক বড় অন্তরায়। আপনাকে যদি নাসা বলে ওদের ওখানে গিয়ে কাজ করতে, ওখানে থেকে যেতে, তাহলে নিশ্চয়ই আপনি ওখানে থেকে যাবেন, ওখানে গিয়ে কাজ করবেন? এটা আসলে ডিপেন্ড করে, তবে এখন পর্যন্ত আমার যেটা বিশ্বাস বা আমার ইচ্ছা হচ্ছে কি আমার দেশের জন্য কাজ করা। আমি যদি বাহিরে কোনো একটা আমার অপরচুনিটি আছে, চেষ্টা করলে হয়তো খুব ভালো জায়গায় কাজ করতে পারবো। তো আমার ইচ্ছা আছে আমার দেশে যদি একটু ডেভেলপ করা যায়। আমার কেন দেশ আপনাকে কি দিছে, আপনি দেশ নিয়ে তো ভাবেন কেন? এটা আসলে একটা ইন্টারনাল ফিলিংস। এটা আমরা তো বিদেশে যেতে পারলে চলে যেতাম যে কোনো মুহূর্তে। এটা আসলে একজনের পার্সপেক্টিভ এক এক রকমের। তো আমার একটা জিনিস মনে হয় যে আমাদের দেশটা সবচেয়ে বেশি অনেক বেশি ঘটনাবহুল, ইতিহাসের দিক দিয়ে বলেন, বিভিন্ন বিষয়ের দিক দিয়ে। তো এরকম একটা দেশ ছেড়ে আমি বাইরে যাব বা এরকম দেশের ছাড়া আমি অন্য একটা দেশের জন্য কাজ করব, এটা আমি পার্সোনালি আসলে স্যাটিসফাইড হব না। আমরা আশা করব যে আপনি আমাদের দেশেই থাকবেন, নিজের দেশেই। জি, আমি চেষ্টা করব শেষ পর্যন্ত কাজ করার জন্য। এনামুল হক, আপনার অনেক জন্মদিনের শুভেচ্ছা আসছে, বা অনেকে বলছেন যে আমি শুভ জন্মদিন বলতে ভুলে গিয়েছি কিনা, অনেকে হয়তো একটু দেরিতে করছেন। আপনাকে আবার একটু শুভ জন্মদিন বলি, নাহলে অনেকগুলি এসএমএস আসতেছে যে শুভ জন্মদিন এটা বলার। তবে কেউ আপনাকে কিছু উপদেশও দিয়েছেন, সেই উপদেশগুলি হচ্ছে এরকম, যদি সামারাইজ করি, যে আমরা অনেক খেলোয়াড়কে দেখেছি 1টি 2টি বা 3টি ম্যাচ বা 1টা 2টা সিরিজ খুব ভালো খেলেই তারপর আবার হারিয়ে যেতে। আপনি এই যে তো হারিয়ে না যান, সেই ব্যাপারে আপনার আত্মবিশ্বাস কতটুকু? আসলে এই ব্যাপারটা সম্পূর্ণই আর কি বলতে গেলে ইন্ডিভিজুয়ালি ব্যাপার, মানে নিজে নিজে চিন্তা করাটা আর কি। এখন আমি যদি যে পরিমাণ কষ্ট করি, সেই কষ্টের পরিমাণটা যদি আমি এখন বাড়াই দিই, যদি আমি কষ্টটা আরো বেশি করি,
তাইলে এই জিনিসটা হবে কি এটা আমাকে ক্যারি করবে, আমার ক্যারিয়ারটা বড় করবে। আর যদি আমি এখন মনে করি যে না যা পাওয়ার তো পেয়ে গিয়েছি আর পাওয়া লাগবে না, তাইলে হয়তো বা ক্যারিয়ারটা ছোট হয়ে যাবে। তো এই মন মানসিকতা যদি না আসে আর আমার হার্ডওয়ার্কটা যদি বাড়িয়ে দিই, তাহলে আশা করি এরকম কোনো কিছুই হবে না, আরো অনেক দিন খেলতে পারবো আশা করি কিছুই হবে। এবং আপনি আমাদের হয়ে আরো অনেকগুলি ম্যাচ নিশ্চয়ই আমাদেরকে জেতাবেন। রিজন আপা, আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? খুব একটা বড় হয়েছি বলে তো মনে হচ্ছে না, খালি তুমি সবসময় বয়স নিয়ে প্রথম থেকে না না, বয়স না, বয়স না রিজন আপা। আমাদের দেশে ম্যাগসেসে পুরস্কার পাওয়ার লোক হচ্ছে 16 কোটি দেশের মধ্যে 10 জন। তা আমার ধারণা যে এরপরে শুধু নোবেলটাই আপনার পাওয়া বাকি, সেই অর্থে বড় ধরে নিয়ে আর কি আপনি নোবেলও পাবেন আমরা আশা করছি। খুব ছোটবেলা আসলে ওরকম কোনো সুনির্দিষ্ট লক্ষ্য আমার ছিল না। আমার একসময় ইচ্ছা ছিল আর্কিটেক্ট করার, কারণ ছবি আঁকতে ভালোবাসতাম, সুন্দর সুন্দর বাসা দেখতে ভালো লাগতো। এবং আমি যে বাসায় বড় সেটা খুব একটা সুন্দর ছিল না। ধানমন্ডিতে বড় হলে আশেপাশের বাসাগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমার সবসময় সুন্দর বাসার জন্য একটা আকুতি ছিল, আমি ভাবতাম আর্কিটেক্ট হব। তারপর কলেজে পড়তে পড়তে আমি বুঝে গেছিলাম যে তার্কিক বা তর্ক করা যায়, যুক্তিতর্ক উত্থাপন করা যায় এমন একটা বিষয় আমি নিজে কলেজের শেষ দিক থেকে আমি বুঝতাম যে আমি হয়তো লয়ারই হতে চাই। আচ্ছা, মানে ইউনিভার্সিটিতে লই পড়তে চাইলেন আপনি ইচ্ছা করে? ওর গল্পটা পড়ার পরেও কিন্তু আমার পাহাড়ে ওঠার কখনো স্বাদ হয়নি। আমি যদিও পরিবেশবাদী, আমার কিন্তু অনেক জায়গায় যাওয়া হয় যেখানে ওই যে পাহাড়ের উপরে উঠে ওয়াইল্ড লাইফ দেখা, আমি এতই ভয় পাই, আমি এই সাংঘাতিক কষ্ট আমি করতে পারবো না। একদম তার থেকে বাইনোকুলার নিয়ে একটা জায়গায় মোটামুটি দাঁড়িয়ে দেখবো, বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমি লয়ারই হতে চেয়েছিলাম। ওর মতো এত অ্যাডভেঞ্চারাস হওয়ার সাহস কিন্তু আমার নেই। নিশাত, আপনি কি ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারাস? খুব, আপনি খুবই রোমাঞ্চ প্রিয়? ছোটবেলা থেকে ভালো লাগতো, বইগুলো পড়তাম, জুলস ভার্নের বইগুলো পড়ে খুব ভালো লাগতো। তারপরে বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়ে খুব অনুপ্রাণিত হয়েছিলাম। মানে ছোটবেলা থেকে আপনি খুব রোমাঞ্চ প্রিয়? পছন্দ করতাম, কিন্তু সুযোগটা কখনো হয়নি। সুযোগটা হয়েছে আমার অনেক পরে, যখন কলেজে পড়ি তখন। তখন সুযোগটা কি করে আসলো? যে মানে আমরা এই গল্পটা জানি, তারপরে আবার আপনি যদি একটু বলতেন। সুযোগটা হয়েছিল 2003 সাল ছিল পৃথিবীর সর্বোচ্চ পাহাড় এভারেস্টের জয়ের 50 বছর পূর্তি। তো সেই 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল যে এই 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের দেশের পাহাড়ে চড়বো। তো সেই উপলক্ষে তারা একটা দল করে গেছিল। তো তখন আমি শুধু বেড়াতে গেছি, ওখানে ঘুরতে গেছি, যে কোথায় যাচ্ছি, পাহাড়ে ঘুরতে যাচ্ছি। আমি জানি না কি মানে কি রকম হবে জায়গাটা, কারণ ওটাই আমার জীবনের প্রথমবারের মতো ঘর থেকে বের হওয়া, প্রথমবার প্রকৃতি দেখা, সবকিছু প্রথমবার। তো আমি জানতাম না যে সেটা কি। তারপরে মজা করতে করতে চলে যাওয়া, যখন গিয়ে পাহাড়ে কেওড়াঙ্গের চূড়ায় দাঁড়ালাম, তখন মানে পৃথিবীটাকে, আমাদের মানে বাংলাদেশটাকে দেখলাম, সবুজ পাহাড় দেখলাম, তারপর পাহাড়ে প্রেমে পড়া, তারপর থেকেই এটার প্রতি আগ্রহ। প্রেম, পাহাড়ের প্রেমে পড়া, ভালো বলছেন। জুনায়েদ, আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আপনি নিশ্চয়ই বলবেন যে আপনি অনেক বড় হন নাই, তারপরেও মানে খুব ছোটবেলায়। আমি খুব ছোটবেলায় প্রথম যখন ব্যাটম্যান দেখি, ব্যাটম্যান হওয়ার খুব শখ ছিল। এরপর যখন দেখি রবিন হওয়ার খুব শখ ছিল। এরপর যখন আসলো ম্যাকগাইভার, তখন ম্যাকগাইভার হওয়ার প্রচন্ড ইচ্ছা ছিল। তো আসলে আমার এরকম ধরনের কোনো এইম ছিল না যে আমি কাজ করব। আমার ইচ্ছা হচ্ছে যেটা মজা পাই সেটাই করা। তো স্কুলে বিভিন্ন সায়েন্স প্রজেক্ট করি, যে বিভিন্ন সায়েন্স কম্পিটিশন অ্যাটেন্ড করি। এই কথা কি সত্য না বাড়ায় লিখছে যে ক্লাস 7 এ থাকতে আপনি আইপিএস বানায় ফেলছিলেন? এটা সত্য। ক্লাস 7 এ থাকতে তো আইপিএস বানায় ফেলাটা একটু কঠিন ছিল না? জি, এটা অনেক কঠিন। আসলে আইপিএসটা বানানো বলতে তখন ডিজাইন করছি এমন কিন্তু না, ওইটা অনেক জনের কাছে হেল্প নিয়ে আমি এটা করেছি। এটা যে কি বলে আইপিএস বানায় ক্লাস 7 এ থাকতে। তো ছোটবেলায় মানে নানা ধরনের নানা কিছু হয়। বিজয়, আপনি কি রাগ করবেন? আপনি কি যদি আমি বলি যে বড় হয়ে আপনি কি হতে চান? বড় হয়ে কি হতে চাই? হ্যাঁ, আসলে আমি এখনো অনেক ছোট। আমি যদি বড় চিন্তা করি, তাইলে আমি চিন্তা করি যে আমি গ্রেট প্লেয়ার হতে চাই। গ্রেট প্লেয়ার মানে পৃথিবীর তুলনায় গ্রেট? পৃথিবীর তুলনায় গ্রেট। আমি আমার র্যাঙ্কিংকে, আমার যদি বলি দেশ হিসাবে, তাহলে আমার বাংলাদেশকে আমি যদি যখন আমি রিটায়ার্ড করব, বা যে টাইমে আমি যদি একটা শেষ পর্যায়ে বলি আমার খেলার ক্যারিয়ার শেষ হবে, আমি বাংলাদেশকে নাম্বার 2, নাম্বার 3 র্যাঙ্কিংয়ে দেখতে চাই। অথবা আমার ক্যারিয়ার যদি বলি, আমি ওয়ার্ল্ডের 5টা ব্যাটসম্যানের মধ্যে একজন। 2 কেন? 2 কেন? একটা কেন? হ্যাঁ, আসলে একটা এমন হয়ে যায় আপনার অ্যাক্সিস পরপরই চেঞ্জ হয়ে যায়, কিন্তু 2টা থাকে। আমরা আশা করব যে বিজয় স্বপ্ন সফল হোক। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ওদের সাথে আরো কথা হবে।
বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। রিজন আপা, আপনার কাছে জানতে চাইবো যে এই 41 বছরে বাংলাদেশ তো নিশ্চয়ই কিছু না কিছু অর্জন করেছে, এর মধ্যে সবচেয়ে বড় অর্জন আপনার কাছে কোনটা মনে হয়, অ্যাপার্ট ফ্রম আপনার ম্যাক্সিসে বিজয় বা সবার ম্যাক্সিসে পুরস্কার পাওয়া? আমার কাছে মনে হয় আমাদের গণতন্ত্রটা, যে অসম্ভব বৈরী পরিবেশে লড়াই করে কিন্তু আমরা এখনো পর্যন্ত গণতন্ত্রটাকে টিকিয়ে রেখেছি। এটা আমার কাছে মনে হয় একটা অনেক বড় অর্জন আমাদের জন্য। আরেকটা আমার মনে হয় আমাদের মানুষের স্পিরিট, যে দেশের নেতা নেত্রীরা আমাদেরকে ঠিক মতন গাইড করুক আর না করুক, মানুষ কিন্তু তার নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেই। হ্যাঁ, অনেক বৈরী পরিবেশে গণতন্ত্রটা টিকিয়ে রাখা আমার কাছে মনে হয় বড় অর্জন। আর মানুষগুলো কিন্তু তারপরেও স্বপ্ন দেখে যে পরের বার ভালো একটা কিছু হবে। এ দুটো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় বিষয়। নিশাত, আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি মনে হয়? 41 বছর বয়স হলো আমাদের দেশটা। আপা যেটা বললেন যে এখনো মানুষ একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, তারপরেও কিন্তু মানুষ স্বপ্ন দেখে, এই যে শক্তিটা, আমার কাছে মনে হয় এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অর্জন, যে আমাদের এই শক্তিটা আছে, আমাদের এই সাহসটুকু আছে যে আমরা এখনো স্বপ্ন দেখতে পারি। আবার এবং যতদিন পর্যন্ত এই স্বপ্নটা দেখতে পারবো ততদিন সেই পর্যন্ত আমরা কিন্তু এগিয়েই যাব, কখনো আমরা পিছাবো না। আমাদের দুইজন প্যানেলিস্টই আসলে একটা অর্জন কে বললেন যে প্রায় একই ধরনের কথা, যে আমাদের ভিতরকার শক্তি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কি কংক্রিট কোনো কিছু বলবেন যে এটা আমাদের অর্জন, বা কোনো বস্তুর কথা কি বলবেন, কোনো বস্তুগত? আসলে আমাদের চেঞ্জটা যদি বলি, এটা আসলে আপনাদের কথাই সাপোর্ট করা লাগে। আমাদের দেশের মানুষের আশা অনেক বেশি, আমরা অনেক বেশি ড্রিম দেখতে পারি এবং ওয়েট করতে পারি এটার জন্য। তাছাড়া অনেক সভ্য দেশের মানুষ আমার ধারণা আমাদের দেশে টিকতে পারবে, সার্ভাইভ করতে পারবে না। আমরা অনেক বেশি স্ট্রাগল করি, এটা আমাদের অনেক ভালো হচ্ছে। আর আরেকটা বিষয় পার্টিকুলারলি বলার যায়, সেটা হচ্ছে আমরা অনেক বেশি সচেতন হয়েছি, অনেক বেশি সচেতন আগের চেয়ে। এই দিন দিন সচেতনের পরিমাণটা বাড়তেছে, এটা একটা বড় বিষয় আমি মনে করি। এটা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কি এরকম সচেতনই, নাকি আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, মানে আমরা এরকম কথা প্রায়ই শুনি, আমাদের প্রজন্ম শুনছে, আপনারাও শুনতেছেন যে এই প্রজন্মের মধ্যে দিয়ে কিছু হবে না, এই প্রজন্ম কোনো কিছু চিন্তা করে না, এরকম কি আসলে ব্যাপারটা? আমি মনে করি না। আসলে আমাদের, আপনি যে একটা কথা বলতেছিলেন যে একটা কালচার যখন আগাইতে থাকে, এটা দুইটা ইফেক্টই পড়ে, একটা ব্যাড সাইড থাকে, পজিটিভ সাইড থাকে। তো এখনো ব্যাপারটা এরকমই, সব জেনারেশনে একটা ভালো দিক থাকবে, একটা খারাপ দিক থাকবে। তো আমি মনে করি আমাদের দেশের খারাপ দিকের চেয়ে ভালো দিকগুলো একটু বেশি, যেহেতু আমরা একটা স্ট্রাগলিং সার্ভাইভ পিরিয়ডে আছি, আমরা স্ট্রাগলিং করতেছি উপরে ওঠার জন্য, আমাদের পজিটিভ দিকগুলো বেশি, এটা আমি মনে করি। আমার কাছে ওর আগের বক্তব্য থেকে একটা কথা মনে হয়েছে, যে পজিটিভ জিনিসগুলোকে নার্চার করার জন্য যেই একটা কাঠামো আমাদের দরকার সমাজের থেকে, সে কাঠামোটা কিন্তু আমরা পাচ্ছি না। বেচারা ওর কাজের জন্য সাহায্য পাচ্ছে না। অন্যদিকে পত্রিকা খুললে আমরা দেখি অমুক অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। ওদের জেনারেশনে যারা খারাপ কাজের সাথে জড়িত তারা প্রোটেকশন পায়, অন্যদিকে যারা ভালো কাজ করে তারা কিন্তু ওই স্পন্সরশিপটা পাচ্ছে না। আমার কাছে মনে হয় যে এইটা একটা খারাপ দিক রয়ে গেছে। খারাপ দিক। আমি এই বিজয়ের কাছে জানতে চাইবো যে আমাদের এই সময়, মানে খেলাধুলার দিকে তো আমাদের সিগনিফিকেন্ট অর্জন আছে, সেটা আমরা কোয়ান্টিফাই করতে পারি। আপনার কাছে কি মনে হয় যে আপনার বাংলাদেশের কি অর্জন আছে আমাদের এই 41 বছরে? আসলে মানে খেলাধুলা বাদে আর কি, মানে যদি বলতে হয় তাহলে আমার কাছে মনে হয় যে মানে এখন বলতে গেলে যে আমাদের যে কষ্টটা করি, কষ্টের পিছনে একটা কারণ থাকে, যে কাজটা আমরা করি সেই কারণটা আছে, আমরা একটা লক্ষ্য নিয়ে আগাই। সেই লক্ষ্যটা আমার কাছে মনে হয় যে এখন একটা স্থির এক একজনের একটা লক্ষ্য আছে, যে আমি এটা করব বা আমি এটা করব বা আমার এটা করতে হবে। এটা আসলে অনেক একটা ইমপ্রুভ হয়েছে আমাদের মনে হয়, যে মানে আজকের বলতে গেলে আমরা যেই কাজটা করি তার একটা সামনে লক্ষ্য নিয়েই করি, সেক্ষেত্রে আমাদেরকে অর্জনটা খুব তাড়াতাড়ি আসে। আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক ভালো, মানে সেটাও আপনি খুব পরিষ্কার করে বলেছেন। আপা, আমাদের জোনায়েতের কথা আমার একটা জিনিস মনে হলো, যে আমরা কিন্তু প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এগুলিতে সাংঘাতিক উৎকর্ষ সাধন করছি গত 10 বছর 15 বছরে। এটা আমাদের জন্য ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি পাচ্ছি, মানে কি মনে হয় আপনার কাছে? প্রাথমিক এক্সপোজারটা অনেক ক্ষেত্রেই আসলে অনেক ধরনের ঝামেলা হয়। যেমন আমি অ্যাজ আ মাদার বলতে পারি যে টেকনোলজি আমার বাচ্চাদেরকে খুবই যান্ত্রিক করে দিচ্ছে। ওরা মানুষের সাথে কথা বলতে চায় না, মেহমান আসলে দেখা করবে না, দাওয়াতে যাবে না, ওরা কম্পিউটার নিয়ে বসে থাকতে চায় বা আইফোন নিয়ে সারাক্ষণ টিপাটিপি করে।
ফলে একটা জিনিস তো আছে, এটা যদি আমরা ফ্রিডমের সাথে চিন্তা করি, আমরা যখন গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের কথাটা দেখি, আমরা প্রায় সময় ভুলে যাই যে ফার্স্ট জেনারেশন অফ এম্পাওয়ারমেন্টে এরকম হিকআপ কিন্তু হবেই। টেকনোলজি আমি বলবো যে ফর দ্য মোস্ট পার্ট অফ ইট কিন্তু খুবই পজিটিভ হচ্ছে। আমাদেরকে খালি লিমিটটা সেট করতে হবে, এবং আমরা উন্নত বিশ্বকে দেখে দেখে আমাদের কিন্তু লিমিট সেট করাটা শিখে যাওয়া উচিত ছিল। যে টেকনোলজির উপরেই লাইফটা পুরো, যেমন বাংলাদেশটা ডিজিটাল হবে কি হবে না, মানে ডিজিটাল বাংলাদেশ, আমি বলছি হিউম্যান বাংলাদেশ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট টু মি। ডিজিটালটা হচ্ছে একটা সেক্টর, একটা টুল যেটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, বাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার হিউম্যান ভ্যালুস গুলো, ইথিক্স গুলো আপনি রিটেন করেন। আমি বলবো যে টেকনোলজি আসলে অনেক দূর আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা এখন যেই লেভেলে কথা বলে, আমরাও কিন্তু ওই লেভেলে কথা বলতে পারিনি, কিন্তু আমাদের সমাজের যে বিউটিটা, সোসাইটাল বন্ডিং, ফ্যামিলি বন্ডিং, এটা যাতে আমরা না হারিয়ে ফেলি, আমার মনে হয় আমাদেরকে অনেক বেশি কনসিয়াস হয়ে ওই লিমিটটা সেট করে দিতে হবে। কিন্তু আপা যে একটা কথা বলি যে, বা আমাদের পরের জেনারেশন নিয়ে যে কথাটা খুব বলা হয়, যে আপনি যেটা বলছিলেন যে সামাজিক থেকে মানে বন্ধু বান্ধবের আড্ডায় বসেও খুব মজা করছি, এটা একটা ফেসবুকে আগে একটা স্ট্যাটাস দিয়ে তারপরে কথা একটা শুরু হয়, সেটা কিরকম? মানে এটা আমাদের ওইটাই যেরকম যে আমি আমার অনেক মার্কিনী বন্ধুদেরকেও দেখেছি একটা নির্দিষ্ট সময়ের আগে বাচ্চাদেরকে ফেসবুক ব্যবহার করতে দেয় না, এমনকি বারাক ওবামা পর্যন্ত তার মেয়েকে ফেসবুক ব্যবহার করতে দেয় না। আমাদের বাসায় যেরকম ওটা বললে একটা রিয়াকশন হয়, আমার মনে হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসা দুইখান থেকে যদি একই রকম বলা হয় যে এই সময়ের পরে তুমি এটার এক্সপোজার পাবে, তাতে করে বিষয়টাকে কমিয়ে রাখা যায়। কিন্তু ওরা যে মানে যেভাবে শিখছে, ইন্টারনেট গুলো সার্চ করে যে বিষয়গুলো জানছে, আমি ওটাতে কখনোই কোনো বাধা দিতে চাই না। নিশাত আপা, আপনার কাছে কি মনে হয় যে প্রযুক্তির ব্যবহারে আমরা অনেকখানি এগিয়ে গেছি, এটা আমাদেরকে কি এগোতে সাহায্য করছে, না আমাদেরকে একটু কর্মবিমুখ, শ্রমবিমুখ বা সামাজিকতা বিমুখ করে তুলছে? আমার তো কখনোই মনে হয় না যে প্রযুক্তি আমাদেরকে এইভাবে বিমুখ করছে। আপা যেটা বললেন যে আসলে আমার মনে হয় প্রথমেই যেটা দরকার যে বাচ্চাদেরকে তাদের যে হিউম্যানিটিসগুলো, যেটা উনি বলছিলেন যে হিউম্যানিটিসটা, সেটা দেয়া, তাহলে কিন্তু সে ভবিষ্যতে যখন প্রযুক্তি সে নিলেও কিন্তু সে প্রযুক্তি ভালো জিনিসটাই নেবে, সে কিন্তু খারাপটা নেবে না। আর একটা ব্যাপার হচ্ছে যখন একটা মানুষ, যেমন মোবাইল ফোন, যখন প্রথম মোবাইল ফোনটা আসে তখন কিন্তু রাতের বেলা ফোনের, যখন ফোন কোম্পানিগুলো খুব সস্তায় করে দিয়েছিল, তখন কিন্তু বাচ্চাদের মধ্যে খুব বাজে একটা প্রভাব পড়েছিল, কিন্তু এখন সেটা কমে আসছে, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে। তো এইটা যখন অভ্যস্ত হয়ে যাবে, এই ইন্টারনেট, ফেসবুক, এগুলো অভ্যস্ত হয়ে যাবে, যখন দেখবে যে না এটাতে তেমন কিছু নেই, তখন কিন্তু তারাই আবার ইন্টারনেটের মধ্যে ভালো কিছু খুঁজে বের করবে। তো এটা একটা অভ্যস্ত, একটা সময়ের ব্যাপার। এই খারাপ সময়টার ভেতর দিয়ে আমরা একটা ভালো সময় যাব। তো অবশ্যই এটা এই ইন্টারনেট যে যা চলছে এটা খুবই জরুরি, খুবই, এটা আমাদের এগিয়ে নেবে, কখনো পিছাবে না। জুনায়েদ, আমি মানে আমাদের একজন দর্শক মশিউর মহাখালী থেকে, উনি একটা প্রশ্ন করেছেন আপনাদের চারজনের উদ্দেশ্যে। আপনার থেকে প্রশ্নটা আমি শুরু করতে চাই। বাংলাদেশকে আগামী 40 বছরে আপনি কোথায় দেখতে চান? আপনারা কোথায় দেখতে চান, এই ছিল আসলে মূল প্রশ্ন। আপনার কাছ থেকে শুরু করতে চাই আর কি। আসলে আমরা এখানে চারজন 4 সেক্টর থেকে আসছি, তো আপনি কোথায় দেখতে চান বাংলাদেশে? আমার দিকটা যদি আমি বলি, আসলে আমরা সবাই যেটা বললাম, টেকনোলজিক্যাল বিষয়, গ্যাজেটগুলো অভ্যস্ত, আমরা মোবাইল ইউজ করতেছি, ল্যাপটপ ইউজ করতেছি, আমরা বিদ্যুৎ ইউজ করতেছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের নিজস্ব টেকনোলজি বলতে কিছু নাই। আমরা একটা এইসব জিনিসপত্রের অনেক এলিমেন্ট, মৌলিক এলিমেন্টগুলো আমাদের এখনো তৈরি হয় না, যেটা অন্য দেশে 50-60 বছর আগে তৈরি হয়েছে। তো আমার স্বপ্ন এরকমের, আগামী 40 বছরে হয়তো বাংলাদেশ একদম খুব টপ পজিশন থাকবে এমন না, আমাদের যে ব্যবহারিক ক্ষেত্রে যেই টেকনোলজিগুলো আমরা ইউজ করতেছি বাহিরের উপর ডিপেন্ডেন্ট, এই বিষয়গুলো আমরা ইন্ডিপেন্ডেন্ট হব। আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আমরা নিজেদের মতো করতে পারবো। এটা আমার স্বপ্ন। আগামী 40 বছরে আপনি বাংলাদেশকে দেখতে চান। এনামুল বিজয়, আপনি কোথায় দেখতে চান বাংলাদেশকে 40 বছরের মধ্যে? আসলে আমরা একটা 41 বছর 42 বছর পার করেছি, এখন আর 40 বছরের মধ্যে। আসলে 40 বছর আর কি অনেক লম্বা সময়, অত নিয়ে চিন্তা করিনি আসলে, সত্যি কথা বলতে। কিন্তু যদি দেশকে নিয়ে চিন্তা করি, আমি চিন্তা করি যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, যেখানে কোনো মানে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ থাকবে, যেখানে কোনো মানে সন্ত্রাসী থাকবে না, যেখানে কোনো কোনো দলের কোনো ভেদাভেদ থাকবে না, সবাই চেষ্টা করবে দলকে আগায় নিয়ে যাওয়ার জন্য, মানে দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য। আর খেলাধুলার দিক দিয়ে মনে করবো যে বাংলাদেশ সবার থেকে উপরে থাকুক। এটা ক্রিকেট না, অন্য খেলাধুলার দিক দিয়েও মনে করবে, চেষ্টা করবে যে সবার উপরে থাকতে। ফ্যাসিলিটি বাড়বে সবকিছু দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে, সব দিক দিয়ে। মনে করেন যে ডাক্তার হতে চাই তার ফ্যাসিলিটি, যে ইঞ্জিনিয়ার হতে চাই তার ফ্যাসিলিটি, এভরি মানে তার পজিশনগুলোর জন্য
খুলে যায়, উন্মুক্ত হয়ে যায়, তার স্বাধীনতা যেন পায় সে। আপা, আপনার কাছেও জানতে চাইবো যে 40 বছর পর আপনি দেশকে কোথায় দেখতে চান। তার আগে আমাদের একজন দর্শক মেহেদী হাসান বলেছেন যে এরকম আলোচনা খুবই হেল্পফুল, এবং আমরা যদি আপনারা যারা আছেন তাদের যে স্বপ্নগুলি, সেই স্বপ্নগুলি যদি আসলে বাস্তবে অনুদিত হয়, সেটা আমাদের সবার জন্য খুবই এই হবে। আপনি 40 বছর পর বাংলাদেশকে কোথায় দেখতে চান? যদি আমি পরিবেশ নিয়ে কাজ করি, আমি পরিবেশটা এবার আর না বলি, আমার কাছে সবসময় যেটা পীড়া দেয়, এই রাস্তায় বেরোলে যে চরম দারিদ্র, হ্যাঁ, এই দারিদ্রটা আমি আর দেখতে দারিদ্র চাই না। কিছু কমেছে না আপা? অনেক 41 কমেছে, কিন্তু তারপরেও এখন আপনি যে কোনো একটা পশ এলাকায় যাবেন, প্রত্যেকটা পশ এলাকার ফুটপাতে মারা বাচ্চাদেরকে নিয়ে শুয়ে থাকে। ওই যে রাস্তায় শোয়া বাচ্চাগুলো, ওদের যে কোনো ঘর নেই, ওদের যে কোনো একটা প্রপার জায়গায় ওরা বাথরুম করতে পারে না, ওরা যে পরিষ্কার পানি খেতে পারে না, এই জিনিসগুলো আমাকে খুবই কষ্ট দেয়। আমি আসলে আমাদের দেশে আর দারিদ্র থাকুক, এই জিনিসটা 40 বছর পর দেখতে চাই না। এটা হচ্ছে আমার 40 বছর পরের চাওয়া। আর আগামী 5 বছরের মধ্যে আমার চাওয়া হচ্ছে ন্যায়ভিত্তিক একটা শাসন ব্যবস্থা চাই। আমরা দেখতে চাই আমাদেরকে যারা শাসন করবেন তারা ন্যায় নীতির ভিত্তিতে দেশটাকে পরিচালনা করছেন। নিশাত, 40 বছর পর আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? আমি স্বাভাবিক একটা মৃত্যু, যেন প্রত্যেকটা মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকার যেন নিশ্চিত হয়। মানে সড়ক দুর্ঘটনা মিন করতেছেন বা সন্ত্রাসী সড়ক দুর্ঘটনা যেভাবে বেড়ে গেছে, মানে এখন আসলে প্রতিদিন পত্রিকার পাতায় এটার পরিমাণ এত বেশি, এই জন্য এই মুহূর্তে আপার কথাটা সেটাও আমি বলবো, কিন্তু তার সাথে এটা আমার যোগ থাকবে যে যেহেতু প্রতিদিন আমরা পত্রিকার পাতায় এটা দেখছি, খবরে দেখছি যে প্রতিদিন মানুষ বা হাসপাতালে দেখা যাচ্ছে তারা কিভাবে মানুষ মারা যাচ্ছে, তো এটা আমার কাছে ভালো লাগছে না। মনে হচ্ছে যেন একটা স্বাভাবিক মৃত্যু আমরা চাই। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অতিথিদের সঙ্গে আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে এনামূলক বিজয়, আপনাকে দিয়ে শুরু করি যে আপনাকে এখন রাস্তায় বের হলে লোকে অটোগ্রাফের জন্য ছেকে ধরে? না, এখনো আপনাকে চিনে উঠতে পারে না। ছেকে ধরে এটা বললে মানে এটা বলবো না, ছেকে ধরে মানে এখনো ফেসটা একদম কমন হয়ে যায়নি যে এই এনামুল হক বিজয় আসলো, বললো যে ভাইয়া, এরকম হয় নাই। দূর থেকে বলে বিজয় বিজয়, এরকম টাইপের আর কি, সম্পূর্ণ আর কি এরকম হয় নাই। কিন্তু আর কি 10 জনে একজন বা 20 জনে একজন নরমালি চিনে যে কেউ অটোগ্রাফ নেয়। জি, একটু নাই, একটু নেয়। জোনায়েদ, আপনার কাছে কেমন লাগে? আপনি যেটার সঙ্গে আছেন সেটা তো আসলে খুব মানে আপনার চেহারাটা খুব পরিচিত হয়ে উঠবে সেরকম তো না। আপনাকে তো লোকজন রাস্তায় দেখলে চিনতে পারে না, পারে? না, ডেফিনেটলি না। আমরা এখানে যারা 3 জন আছেন সবাই স্টার, আমি তো একদম খুবই জুনিয়র লেভেলের। আর আমার অ্যাচিভমেন্টটা আসলে অত আমি জানি না কত কি। হ্যাঁ, তো তবে আমার কাছে যেই বিষয়টা লাগে বা এই অনুষ্ঠানে আমি রিকোয়েস্ট করবো এই ধরনের কাজগুলো করার জন্য। আপনারা যেটা বলতেছিলেন যে আমাদের ছেলেপেলেদের একটা অংশ এখন ফেসবুকিং করতেছে বা মোবাইলে সময় নষ্ট করতেছে, আসলে এটাকে প্রেশারাইজ করে থামানো যাবে না। আপনি যদি ফেসবুক অফ করে দেন, এটা প্রেশারাইজ করে থামানো যাবে না। এটার একটাই সলিউশন, সেটা হচ্ছে এই ধরনের ক্রিয়েটিভ অ্যাচিভমেন্টগুলো বা এই ধরনের ফেসবুকিংয়ের বাহিরে রিয়েল ওয়ার্ল্ডের অনেক কাজ আমরা করতে পারি, অনেক হবি থাকতে পারে। এগুলো যদি আমরা, অথবা আমাদের দেশে কিন্তু অনেক, এই বছর যদি বলেন অনেক সফলতা আমরা গল্প আমরা জানি, এগুলো যদি আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তাহলে ওরা আস্তে আস্তে ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, আমরা ফেসবুকের বাহিরেও বা মোবাইল কথা বলা ছাড়াও অন্যান্য জিনিস করতে পারি। এইটা যদি হয় তাহলেই একমাত্র আমাদের দেশে আসলে মোটিভেশনটা আসবে। আমরা প্রেশারাইজ করে বোধহয় এটা করতে পারবো না। না, এমনকি থাইল্যান্ডে যখন একবার আন্দোলনটা হলো, তখন কিন্তু মোবাইলের মাধ্যমেই সবাইকে খবর পাঠিয়ে সেই গণতন্ত্রের লড়াইটা শুরু হলো। ফলে ফেসবুকেও আমরা যারা অনেকেই আছি, আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে অনেক সামাজিক ইস্যুতে মানুষকে আমাদের কাছে টানা, একত্রিত করা, এটা কিন্তু করছে। নেগেটিভ দেখার কোনো ওয়ে নাই, মানে একটা ছুরির মতো না, এটাও করা যায় ওটাও করা যায়। তবে অল্প বয়সের টেন্ডেন্সিটাই থাকে নিষিদ্ধ জিনিসগুলোর দিকে বেশি মনোনিবেশ করা। সেখানেই আমার মনে হয় আমাদের প্যারেন্টসদেরকে অনেক বেশি সতর্ক করতে হয়। নিশাত, আপনি টেলিভিশন দেখেন? কম দেখা হয়, খুব কম দেখেন। মানে তাহলে আপনার প্রধান বিনোদন কি? আমার বই পড়া, পত্রিকাটা পড়ি, কিন্তু টিভিটা কম দেখা হয়। একেবারেই কম দেখেন? একেবারেই কম। টক শো একেবারেই দেখেন না? একদম অপছন্দের। আমি একটু এনামুল থেকে একটু জানতে চাই, আপনার কাছে একটু পরে আসি, যে আপনি টেলিভিশন দেখেন? জি। কি দেখতে বেশি পছন্দ করেন? খবর।
খবর, খেলার খবর। খেলার খবর। জি না, মানে বেশিরভাগ খেলার খবরটাই দেখা হয় যে আমার কোনো নিউজ আছে কিনা। হ্যাঁ। আর নরমালি দেখি টুকটাক, পেপার পড়া হয়, খবর দেখা হয়, সবকিছুই টুকটাক চলে। জুনায়েদ, আপনি কি দেখেন বা কি দেখতে পছন্দ করেন? গণমাধ্যমের কোন অংশটুকু পছন্দ? টেলিভিশন আসলে খুব বেশি দেখা পড়ে না, দেখলে আসলে আমাদের হট ইভেন্ট যেমন রাস্তাঘাটে ভাঙচুর হচ্ছে বা খুব বাজে ইভেন্ট গুলা যেগুলো, এগুলা মাঝে মাঝে দেখা পড়ে আসলে। এমনি আর কিছু এমনিতে সময় আসলে পাওয়া যায় না। এই কথা শুনে রেজান আপা, আপনার কাছে আসবো হচ্ছে এই দুটো বিষয় নিয়ে কথা বলতে। যে একটা তো আগেই আমরা আসছি যে আমাদের নতুন প্রযুক্তির ব্যবহার, ফেসবুক বা সামাজিক ওয়েবসাইট বা কমিউনিটি জার্নালিজম আপনি যেটাই বলেন, এমনিতে কিন্তু আমাদের তিনজন তরুণ এখানে উপস্থিত আছেন। আপনি দেখবেন যে তাদের তিনজনেরই কারোই কিন্তু গণমাধ্যম নিয়ে খুব বেশি বা যা কিছু ঘটনা ঘটতেছে খুব বেশি আগ্রহ কিন্তু নাই। এইটার ক্ষেত্রে কারণটা কি বলে আপনি মনে করেন? এটার ক্ষেত্রে আমি মনে করি যে তারা যে ইস্যুগুলো নিয়ে কাজ করছে সেগুলো রাজনৈতিক না, সেগুলো মানুষের অধিকার কেন্দ্রিক না। সেক্ষেত্রে কোন দল কি ভাবলো না ভাবলো সেটা খুব জরুরি বিষয় না। ফলে তাদেরকে না দেখলেও চলে, কিন্তু আমাদেরকে দেখতেই হয়। আমাদেরকে দলীয় অবস্থানগুলো জানতে হয়, সরকারের অবস্থানগুলো জানতে হয়, দেশের পাবলিক ইনস্টিটিউশনগুলো কিভাবে পারফর্ম করছে, কিভাবে আমার কাজটাকে নিবে জানতে হয়, কমিউনিটিকে জানতে হয়, সমাজটাকে জানতে হয়। ফলে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হয়। মনে হয় যে পাহাড়ে ওঠার ক্ষেত্রে তার রাজনীতি না বুঝলেও চলবে, কিন্তু তার কমিউনিটি না বুঝলেও আমি যদি যে জায়গাটা জানতেছিলাম যে মানে ওনাদের জন্য বা এই প্রজন্মের জন্য আমাদের গণমাধ্যমের যে কোনো বিনোদনমূলক জায়গাও ওদের জন্য কোনো অফার নাই, মানে সেইটা আমি মানে সেটা হয়তো আমাদের গণমাধ্যম, কিন্তু সে কিন্তু বলেছে যে সে প্রথম যখন আলোচনা করছিল সে এই বইগুলো পড়েছে, এই ওয়েবসাইটগুলোতে গেছে, এবং তাকে তো অহরহই যেতে হয় আমি নিশ্চিত, বিশ্বের কোথায় খেলা হচ্ছে না সে কেবল তার টুকুন দেখে, খেলার খবরটুকুন সে দেখে। কিন্তু একটা জাতি হিসাবে আমরা কতদূর এগোচ্ছি, পিছোচ্ছি, কোথায় আছি, এই বিষয়গুলো তাদেরকে এখন আর খুব একটা হয়তো অ্যাট্রাক্ট করে না। এটা গণমাধ্যমেরও দোষ হতে পারে, এটা আমাদের যে নেতিবাচক অবস্থা চলছে সমাজে, তা মানুষ কি যেন ও বলছিল যে হট ইভেন্ট গুলো দেখে, মানে দেশে একটা কিছু ঘটে গেল এটা দেখে, স্বাভাবিক কিছু হচ্ছে না। কাজে আমি বলবো না যে গণমাধ্যমে খবর থাকে না, তা থাকে। আর এখনকার যে গণমাধ্যম, মানে আপনি যদি বাংলাদেশের পত্রিকাও না পড়েন, আপনি ইকোনমিক্স পড়তে পারেন, আপনি ওয়েবে গিয়ে অনেক কিছু পড়তে পারেন, আমাদের সুযোগ থাকে। আপা, আমাদের একটা শেষ কথা বলে আজকে যদি অনুষ্ঠানটি আপনি শেষ করে দেন, আমার সময় নেই। আমার কাছে মনে হয় যে আমাদের যে আজকের যে বিজয় দিবসটা এবং যে আয়োজনটা আপনারা করেছেন, একটা জিনিসকে আমাদেরকে সবসময় মানতে হবে যে সত্যকে আমাদের অবশ্যই আঁকড়ে ধরে থাকতে হবে। সত্যকে আঁকড়ে ধরে সামনে আগাতে গেলে কিন্তু অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, কিন্তু ওই সত্যকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, সত্যটাই কিন্তু আমাদেরকে শক্তিটা দেবে। কাজে আমি মনে করি যে আমাদের প্রত্যেককেই যেটা সত্যি সেটা বুঝতে হবে এবং সেটাকে আঁকড়ে ধরেই সামনের দিকে আমরা আশা করবো যে এটা হবে। আজকে সৈয়দা রেজানা হাসান, নিশাত মজুমদার, জুনায়েদ হোসেন, এনামুল হক বিজয়, আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।